ইয়া ভয়েস এরিয়া হচ্ছে কিছু লাগবে না, শোনাচ্ছে, কথা বললে চেক করো। রেডি? হ্যাঁ মন করা আছে, একটু হোল্ড করো। ওপেন হয়ে গেছে, এখন আপনার পরিচয় দিতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমাদের নতুন ম্যাথ ইনস্ট্রাক্টর। আমার নাম হচ্ছে আল ফাহিম চৌধুরী। আমি বুয়েটের কেমিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো আজকে আমাদের যে চ্যাপ্টার নিয়ে পড়াশোনা হবে সেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসএসসি যে জেনারেল ম্যাথ বই আছে ওখানে চ্যাপ্টার 9। তো চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। হ্যাঁ, তো এটা চ্যাপ্টার 9 এ দেওয়া আছে। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করব। তো প্রথমে যে আমাদের স্লাইডটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রিগোনোমেট্রি। আমাদের প্রথমে যে ট্রিগোনোমেট্রি যেহেতু পড়বো, তাহলে ট্রিগোনোমেট্রি জিনিসটা কি সেটা সম্পর্কে আগে আমাদের জানা লাগবে। তো ট্রিগোনোমেট্রি মূলত তিনটা শব্দ নিয়ে গঠিত হচ্ছে। ট্রি, এরপর হচ্ছে যে গণ, এরপর হচ্ছে আমি এটা যদি ট্রি, এরপর হচ্ছে গণ, এরপর হচ্ছে মেট্রি। হ্যাঁ, ট্রিগোনোমেট্রি শব্দটা একটা গ্রিক শব্দ, যেটা এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। যে ট্রাই অর্থ হচ্ছে তিন, আর গণ অর্থ হচ্ছে ধার। হ্যাঁ, ট্রাই অর্থ হচ্ছে তিন, গণ অর্থ ধার, আর মেট্রি অর্থ আমাদের পরিমাপ বোঝায়। হ্যাঁ, তো কোন একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের যদি একটা ত্রিভুজ র্যান্ডম নিলাম, এই ত্রিভুজের তিনটা ধার, একটা দুইটা তিনটা ধার, তিনটা ধারের যে টোটাল সমষ্টি বা পরিমাপ সেটা নিয়ে আমাদের মূলত ট্রিগোনোমেট্রি গঠন হয়েছে। এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রি হচ্ছে বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ, ট্রিগোনোমেট্রি গণিতের একটা গুরুত্বপূর্ণ শাখা। গণিতের একটা শাখা যেখানে প্রধানত ত্রিভুজের ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো মোটামুটি প্রথমে আমরা বুঝলাম যে ট্রিগোনোমেট্রি যে শব্দটা, এটা হচ্ছে ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, আর মেট্রি অর্থ আমাদের পরিমাপ। তো তিনটা পাশের বা তিনটা ধারের যে পরিমাপ নিয়ে আমাদের ট্রিগোনোমেট্রি গঠিত হয়েছে। আর এখানে ট্রিগোনোমেট্রি যেটা গণিতের একটা শাখা, যেখানে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা সামনের দিকে আচ্ছা, আমরা যে ট্রিগোনোমেট্রি যে পড়তেছি, তো ট্রিগোনোমেট্রি কেন শিখবো, এটা আমাদের দরকার কি? হ্যাঁ, ট্রিগোনোমেট্রি আমাদের দৈনন্দিন জীবনে কাজটা কোথায়, এটা আমরা কোথায় কোথায় ইউজ করব, বা ট্রিগোনোমেট্রি আমরা কেন শিখবো। ট্রিগোনোমেট্রি নরমালি এমনিতে একটা কঠিন জিনিস, এটা সহজে আমাদেরকে বুঝতে হয় বা শিখা লাগে। তো প্রথমত জেনে নিই যে আমাদের ট্রিগোনোমেট্রি যে কেন আমরা শিখবো। ট্রিগোনোমেট্রি মূলত ব্যবহার কাজে লাগে হচ্ছে কোন একটা বিল্ডিং এর স্থাপত্য নকশা বানানোর জন্য, ডিজাইন করার জন্য। এরপর ব্রিজ যে নকশা, রোড কোন রাস্তাঘাটের যে নকশা, এগুলো বানানোর জন্য আমাদের এই ট্রিগোনোমেট্রি সহায়তা লাগে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার ওয়েভ, মানে হচ্ছে ওয়েভ অসিলেশন, তরঙ্গ। এরপরে পিরিয়ডিক ফাংশন, যেমন সাইন ওয়েভ আছে, কোসাইন ওয়েভ আছে। হ্যাঁ, এই ওয়েভ গুলো তো আমাদের এই ট্রিগোনোমেট্রি তার প্রয়োজন হয়। যেমন আমরা সাইন ওয়েভ বলতে কি বুঝি, এই যে এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ, যেখানে শুরু হয় 0 পয়েন্ট থেকে, আর এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট আমার +1 আর সর্বনিম্ন পয়েন্ট আমার -1। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রি যে ওয়েভটা তৈরি সেটা মূল বিন্দু থেকে শুরু হয় এবং এখান থেকে একটা ওয়েভ সৃষ্টি করতে পারে। এরপর সেম ভাবে যদি আমরা কোসাইন ওয়েভটাও দেখি, কোসাইন ওয়েভটা আমাদের হচ্ছে এই যেভাবে এখান থেকে গিয়ে এই জিনিসটা আমাদের কোসাইন ওয়েভ, তো আমাদের কোসাইন ফাংশনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাজে লাগে। তো এখানে কেমন কোসাইন ওয়েভটা শুরু হয় 1 থেকে,
আর আমাদের এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাইড থেকে যে পয়েন্টটা, ঠিক আছে। তো এটা শুরু হয় কোসাইন ওয়েভটা শুরু হয় +1 থেকে, ঠিক আছে, আর 0 হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা থেকে যাচ্ছে শুরু করে। এরপরে হচ্ছে আর কোথায় কোথায় কাজে লাগে, যেমন আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমাদের কাজে লাগতেছে, গেমিং অ্যানিমেশন তৈরিতে কাজে লাগে। তারপর হচ্ছে যে কোন একটা বিল্ডিং এর উচ্চতা অথবা পাহাড়ের যদি উচ্চতা নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতি লাগে, ঠিক আছে। যদি আমরা কোনো একটা বিল্ডিং এর উচ্চতা অথবা পাহাড়ের যদি কোনো একটা উচ্চতা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতির সহায়তা লাগে। যেমন তুমি হচ্ছে একটা পাহাড়ে মনে করো যে একটা উঁচু পাহাড় নিলাম, ঠিক আছে, এখানে একটা উঁচু পাহাড়, তো এটা অনেক লম্বা উচ্চতার একটা পাহাড় দেওয়া আছে মনে করো। তো এখানে হচ্ছে আমরা দাঁড়ায় আছি, এখানে ধরো একজন কেউ দাঁড়ায় আছে, তো এই পয়েন্ট থেকে যদি কোনো একটা পাহাড়ের উচ্চতা বের করতে যাই সেক্ষেত্রে ওকে এই ত্রিকোণমিতির সহায়তা লাগবে, ঠিক আছে, ত্রিকোণমিতির সহায়তা লাগবে। এরপরে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলের ক্ষেত্রে এই ত্রিকোণমিতির প্রয়োজন। যেমন হচ্ছে দেখো আমরা ফুটবল বা ক্রিকেট খেলার সময় যদি ধরো আমরা কি করি যে ফুটবল যখন কিক করি উপর দিকে, তো কিক করলে বস্তুটা এভাবে গিয়ে এখানে চলে আসে বা আরো দূরে গিয়ে যায়, তো এরা এখানে একটা কি নির্দিষ্ট কোণ তৈরি করে, ঠিক আছে, আনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করে। এই কোণটা বের করতে থাকলে আমাদের কোণ দিয়ে আমরা বলটা কতটুকু ডিসটেন্স অতিক্রম করছে, কোথায় গিয়ে থামতেছে বা কতটুকু উপর উঠছে, এই জিনিসগুলো জানতেও আমাদের ত্রিকোণমিতির সহায়তা লাগে। হ্যাঁ, তো ত্রিকোণমিতি দিয়ে আমরা এই প্রত্যেকটা জিনিস বের করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যে বাস্কেটবলের ক্ষেত্রে দেখা যায় উপরে যখন দেখা যায় যে বাস্কেটবলের ক্ষেত্রে কি দেখা যায়, উপরে একটা ঝুড়ি থাকে, ওখানে আমরা বলটা নিক্ষেপ করি। সো গ্রাউন্ড থেকে ওই যে বাস্কেট বা ওই যে বলে যে ঝুড়িটা আছে ওখানে ডিসটেন্সটা কতটুকু ওইটা জানার জন্য আমাদেরকে হচ্ছে এই ত্রিকোণমিতির সহায়তা লাগে, ঠিক আছে। এরপরে আরেকটা কাজে আমাদের ত্রিকোণমিতি অনেক বেশি পরিমাণ ইউজ হয়, যেটা আমাদের এসএসসির বইগুলোতে দেওয়া হয়েছে, যে দেখো রিভার উইডথ মানে হচ্ছে তুমি যদি নদীর প্রশস্ততা মাপতে চাও, যদি তুমি নদীর প্রশস্ততা বের করতে চাও সেক্ষেত্রে তোমাকে হচ্ছে এই ত্রিকোণমিতির সহায়তা লাগে। এরপর হচ্ছে কোন একটা গাছের সামনে দাঁড়ায় আছো, তো গাছের সামনে মনে করে দাঁড়ায় আছো, এখানে একটা মনে করো মানুষ দাঁড়ায় আছে, সো এই জায়গা থেকে দাঁড়ায় থাকলে এই যে গাছের কতটুকু উচ্চতা অথবা যে সামনে রোদ পড়লে যে ছায়াটা সৃষ্টি হয় ওই ছায়াটা কতটুকু দূরত্ব সেটা মাপতে আমাদেরকে এই ত্রিকোণমিতির সহায়তা লাগে, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা পয়েন্ট যে বললাম নদীর প্রশস্ততা বের করার জন্য, আর এখানে বলছিল কি মেজার দ্য হাইট অফ দ্য ট্রি অ্যাকুরেটলি বাই কম্পেয়ারিং ইটস শ্যাডো উইথ দ্যাট অফ স্টিক, মানে হচ্ছে গাছের সামনে যে ছায়াটা তৈরি হয় ওই যে ছায়াটা দিয়ে আমাদের মাপতে সহায়তা হয়। এরপর হচ্ছে আমাদের যে ট্রিগোনোমেট্রি মেইন পয়েন্ট ট্রায়াঙ্গেল নিয়ে, ঠিক আছে। ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেল বলতে এখানে আমাদের তো ধরো ট্রায়াঙ্গেল মেইনলি কি ত্রিভুজকে মিন করতেছে, হ্যাঁ, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। হ্যাঁ, এখন ত্রিভুজ তো অনেক ধরনের হতে পারে, বেসিক্যালি আমরা কাজ করি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তবে এই যে ত্রিকোণমিতিক অনুপাত এখানে ক্ষেত্রে আমরা মেইনলি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি, এই জন্য আমরা এই জায়গাটা লিখে দিছি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ বুঝি কেমনে, সমকোণী ত্রিভুজের দেখা যায় একটা কোণ সবসময় 90 ডিগ্রি হয় আর বাকি দুইটা কোণ অবভিয়াসলি কি 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হয়। কারণ কেন, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, ধরো একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তো তিনটা কোণের যে সমষ্টি, তিনটা কোণের সমষ্টিকে আমরা বলি 180 ডিগ্রি। হ্যাঁ, ত্রিভুজের যে তিনটা কোণ ওই তিনটা কোণের যে সমষ্টি সেটাকে আমরা বলি 180 ডিগ্রি। তো তার মধ্যে যখন আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাঙ্গেল অবশ্যই কি হয় 90 ডিগ্রি হইতে হয়, না হলে সমকোণী ত্রিভুজ আমাদের হয় না, ঠিক আছে। তো একটা অ্যাঙ্গেল হচ্ছে সবসময় কথা 90 ডিগ্রি হইতে হয়, আর বাকি দুইটা অ্যাঙ্গেল অবভিয়াসলি কি কত হবে 90 ডিগ্রির উপরে ছোট হবে না, কারণ যেহেতু
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো একটা যদি 90 ডিগ্রি হয় আর বাকি দুইটা অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। যেমন এটা 45 ডিগ্রি হইতে পারে, এটাও হচ্ছে 45 ডিগ্রি হইতে পারে, বা এটা চেঞ্জ হইতে পারে। যেমন ধরো আমরা চাইলে এই অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি ধরলাম, এটাকে আমরা 60 ডিগ্রি করলাম, তাও দেখো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আসতেছে কত, 180 ডিগ্রি। হ্যাঁ, তো এখান থেকে বললাম ত্রিভুজে যদি একটা কোণ 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর যদি কোন একটা ত্রিভুজ নিলাম, মনে করো এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, এই যে প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি, লাইক আমি এটাকে 50 ডিগ্রি ধরতে পারি, এটাকে 70 ডিগ্রি, তাহলে 70 আর 50 মিলে 120, বাকি থাকে কত, 60 ডিগ্রি। তো দেখা যাচ্ছে কত ত্রিভুজের তিনটা কোণই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এই যে একটা 70, একটা 60 আর একটা 50। তাহলে এই যে ত্রিভুজটা গঠন হয়েছে সেটাকে আমরা বলতেছি কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতেছি। আর যদি একটা কোণ 90 ডিগ্রি হয় সেটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি। এরপর দেখো এখানে ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে সেম ভাবে আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল নিই, এটা হচ্ছে কত, তো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেল গুলো কত থিটা হইতে পারে, বা এটাও, এটাকে থিটা ধরলে এটাকে আমি বিটা ধরতে পারি। তো এই থিটা প্লাস বিটা মিলে কত 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এরপরে তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, যেখানে এটা হচ্ছে আমার থিটা, বা এটাকে আলফা বিটা, এই অ্যাঙ্গেলটাকে আমি চাইলে আলফাও ধরতে পারি, এই অ্যাঙ্গেলটাকে থিটা, এটাকে বিটা ধরতে পারি। ঠিক আছে, এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অন্য জিনিস বাহু, অন্য যে বাহুগুলো আছে ওগুলার নামগুলা জানবো। যেমন হচ্ছে যদি সমকোণী ত্রিভুজের, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল হচ্ছে কত 90 ডিগ্রি, এবং এই যে যে কোণটা 90 ডিগ্রি, এই কোণের বিপরীত যে বাহুটা আছে, সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের যে বিপরীত বাহু, ওই বাহুটাকে আমরা অতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। এটা যদি সমকোণ হয়, সমকোণের তাহলে আমার বিপরীত বাহু হচ্ছে এটা, আর বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলতেছি। এরপরে সমকোণী ত্রিভুজের বাকি যে কোণটা আছে, যদি আমি এই কোণের সাপেক্ষে হিসাব করি, এটা আমি থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে কাউন্ট করি, তাহলে এই যে থিটা কোণ আছে, এই যে থিটা কোণ, এর কোণটা অবশ্যই কি হবে, একটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। সো এটা কি হবে, একটা সূক্ষ্ম কোণ। তো এই কোণের যে বিপরীত বাহু আছে, এই যে থিটা কোণ, থিটা কোণের যে বিপরীত বাহু আছে সেটা কোনটা, এটা হচ্ছে এই বাহুটা, সেটাকে আমরা কি বলতেছি, লম্ব, বা যদি আমরা ইংলিশে বলি তাহলে অপোজিট সাইড, অপোজিট সাইড। ঠিক আছে, থিটা কোণের যে বিপরীত বাহুটা আছে সেটাকে আমরা কি বলি, অপোজিট সাইড। আর সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এই বাহুটা, এই বাহুটা হচ্ছে আমাদের বাকি থাকে। হ্যাঁ, এই বাহুটা দেখো, এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, আর কোণের সাথে যে বাহুটা জড়িত সেটাকে আমরা বলি কি, ভূমি, বা এটাকে আমরা বলি অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড। বাটু যদি সুন্দর করে লিখি তাহলে অ্যাডজাসেন্ট। তো থিটা কোণের সাথে যে বাহুটা জড়িত বা সংলগ্ন যে বাহু থিটা কোণের সাথে, সেই বাহুটাকে আমরা অ্যাডজাসেন্ট সাইড অথবা ভূমি বলি। ঠিক আছে, সো এই ত্রিভুজটা গেল। এখন আমরা এই ত্রিভুজের প্রত্যেকটা জিনিস এই থিটা কোণের সাপেক্ষে বের করছি। এখন সেম ভাবে এই ত্রিভুজটার জন্য যদি সবগুলো অতিভুজ, লম্ব এবং ভূমি বের করতে চাই তাহলে কেমন হবে, দেখো এখান থেকে, এখানে হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, তো এটা হচ্ছে আমার সমকোণ, সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা, যেটা সমকোণের একদম অপর সাইডে যে বাহুটা সেটাকে আমরা বিপরীত বাহু বলি, যে বাহুটার নাম দিছি হচ্ছে আমরা অতিভুজ। হ্যাঁ,
আর আমি যদি এখন কোণ থিটা এটাকে নেই, তাহলে এই যে কোণ, এই যে থিটা কোণ যেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই সূক্ষ্মকোণের একদম পুরো অপোজিট সাইড, সো এটা হচ্ছে আমার বিপরীত বাহু। তাহলে এই বিপরীত বাহুর আমি নাম দিব কি, এটা যদি আমার অতিভুজ হয়, এটা যদি আমার কি অতিভুজ হয়, তাহলে এই যে থিটা কোণের যে বিপরীত বাহু, এটাকে আমি কি বলবো, লম্ব অথবা অপোজিট সাইড, লম্ব অথবা অপোজিট সাইড। আর থিটা কোণের সাথে যে বাহুটা সংলগ্ন হয়ে আছে সেটাকে আমি ভূমি বলি, বা থিটা কোণের যে সংলগ্ন বাহু ওটাকে আমি ভূমি বলি, বা এটাকে ইংলিশে বলি আমরা এডজাসেন্ট সাইড, এডজাসেন্ট সাইড। ঠিক আছে, সো আমরা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ, ভূমি, লম্ব, মোটামুটি আমরা তিনটা পজিশন, তিনটা টার্মই বের করে নিয়েছি। এখন হচ্ছে যে আমরা এই চিত্র থেকে দেখবো যে ক্যালকুলেশন করে যে কোনটা সমকোণী এই যে ত্রিভুজের মধ্যে কোনটা অতিভুজ হবে, কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে। সেম ভাবে আমরা এই ত্রিভুজ থেকেও দেখবো কোনটা সমকোণী, সমকোণ হচ্ছে কোনটা লম্ব, কোনটা ভূমি। সেম ভাবে এই ত্রিভুজ থেকে আমরা বের করার চেষ্টা করবো, এবং এই তিনটা ত্রিভুজের ছবি আমাদের যে বই আছে, এনসিইআরটি যে বই আছে, বই থেকে কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আসলে আমরা আসলে এখন বের করা শুরু করি। ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে যে বললাম যে সমকোণী ত্রিভুজের লম্ব ত্রিভুজ এক্সপ্লেনেশন দিলাম, ওখান থেকে আমরা এই ত্রিভুজটা নিয়ে জানার চেষ্টা করবো যে এই ত্রিভুজ দিয়ে কেমনে হয়। তো দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমার 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি যেটা হবে সেটাকে সাধারণত এভাবে দেয়া থাকে, এই যে এইভাবে বক্স আকারে যে জিনিসটা দেয়া থাকবে, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার 90 ডিগ্রি করে। আর বাকি যে অ্যাঙ্গেলগুলা সেটা ধরো থিটা অথবা আলফা এরকম কিছু একটা হইতে পারে, বাকি দুইটা কোণের সমষ্টিও কত 90 ডিগ্রি হবে। তো এখান থেকে দেখি এই ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এ বি সি, তো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কত 90 ডিগ্রি। তাহলে বাকি যে অ্যাঙ্গেল এটাকে ওরা বলে দিছে থিটা, সো এটাকে যদি থিটা বলি তাহলে এটার পার্সপেক্টিভ থেকে আমরা বাকিগুলা বের করব, যে বাকি কোনটা আমার লম্ব, কোনটা আমার ভূমি, কোনটা আমার অতিভুজ হচ্ছে। যেমন একটু আগেও দেখছিলাম যে এখানে আমার হচ্ছে থিটা কোণ, তাহলে এটার সাপেক্ষে লম্ব এটা হচ্ছিল, ভূমি এটা হচ্ছিল, এটা অতিভুজ। তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে দেখি, যেহেতু এটা থিটা, এই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কোনটা, এই যে থিটা কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে এই 8। ঠিক আছে, তো এই থিটা কোণের বিপরীত বাহু থিটা কোণের বিপরীত বাহু, এই যে থিটা কোণ, সো এটার বিপরীত বাহু হচ্ছে এসি। এরপর হচ্ছে থিটা কোণের সাথে যে অন্য যে সন্নিহিত বাহু সেটাকে হচ্ছে থিটা কোণের সাথে যুক্ত যে সন্নিহিত বাহু সেটা হচ্ছে কত আমার বিসি। তাহলে থিটা কোণের সাথে যে বিপরীত বাহু সেটা হচ্ছে এসি, আর এটাকে আমরা কি বলছি, লম্ব। হ্যাঁ, আর থিটা কোণ সংলগ্ন যে বাহু আছে সেটাকে আমরা বলতেছি কি বিসি অথবা ভূমি। ঠিক আছে, তাহলে আর বাকি থাকতেছে কি, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বলি কি অতিভুজ। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য নাম কি অতিভুজ, যেটা হচ্ছে কত এ বি। ঠিক আছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এসি। সো সুতরাং আমরা সবগুলা ভ্যালু বের করে নিতে পারছি। একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, এটা হচ্ছে আমার এসি। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 70, এরপরে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80। তো এখানে ক্ষেত্রে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে 70। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখতে চাই, আমরা যদি এই ত্রিভুজটা নেই, মনে করে
আমরা যদি আরেকটা ত্রিভুজ নেই, মনে করো ত্রিভুজের চিত্র হচ্ছে এমন, আর এখান থেকে এটাকে হচ্ছে আর বলতেছি, এটাকে বলা হচ্ছে পি, এটাকে বলা হচ্ছে কিউ, আর পি কিউ, আর এটা হচ্ছে আমার বক্স, তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এই অংশটাকে আমরা বলতেছি থিটা। সো এটা আর, এটা কিউ, এটা যদি সুন্দর একটু বড় করে দিয়ে রাখি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা আমার থিটা। তাহলে যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এইটা ত্রিভুজটা একটা কি সমকোণী ত্রিভুজ, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হচ্ছে, সো এই ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বাকি দুইটা কোণ হবে অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট, সো এখানে একটা থিটা, তাহলে এই থিটার সাপেক্ষে আমরা বাকি বাহুগুলো নাম বের করব। তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বা সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু, এই যে সমকোণের বিপরীত বাহু, সেই বাহুকে আমরা বলতেছিলাম কি অতিভুজ। সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা বলি অতিভুজ। আর কোণের মানে যে সূক্ষ্ম কোণের যে বিপরীত বাহু সেটাকে আমি বলি কি লম্ব। আর সূক্ষ্ম কোণ সংলগ্ন যে বাহু সেটাকে আমরা বলি কি ভূমি। ঠিক আছে? সো তাহলে এই ক্ষেত্রে আমার অতিভুজ হচ্ছে কোনটা? অতিভুজ ইকুয়াল টু পি, আর লম্ব হচ্ছে আর, আর ভূমি হচ্ছে কিউ। ঠিক আছে? সো আমার একটা সমকোণী ত্রিভুজের যে অন্য যে বাহুগুলো আছে ওই বাহুগুলো বের করার নিয়ম, একটা অতিভুজ, লম্ব হচ্ছে ভূমি। সেম ভাবে যদি আমরা আরেকটা চিত্র নিই, মনে করো যে এই একটা চিত্র, মনে করো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত, আচ্ছা যদি এটা এটা হচ্ছে কত 90 ডিগ্রি করে দেয়া আছে, সো এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে কত আমার থিটা। ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে থিটা কোণ। তো আমি বলছি কি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে সেই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে এই একটা কোণ দেয়া আছে 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা বলি অতিভুজ বা বিপরীত বাহু অথবা বৃহত্তম বাহু। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অথবা বৃহত্তম বাহু সেটাকে আমরা বলি কি অতিভুজ। বিপরীত বাহু অথবা বৃহত্তম বাহু। আর সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু আছে, সো এটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। আর সূক্ষ্মকোণের সাথে যে বাহু সংলগ্ন আছে তাকে আমরা বলি সন্নিহিত বাহু বা আমরা ভূমি বলি। ঠিক আছে? একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি। সো এরকম র্যান্ডম অনেকগুলো চিত্র থাকলে আমরা ইজিলি এখান থেকে বের করতে পারি কোনটা আমার লম্ব, কোনটা অতিভুজ, কোনটা সন্নিহিত বাহু। মেজরলি সবকিছু ডিপেন্ড করতেছে এই থিটা কোণের উপর। থিটা কোণ যখনই চেঞ্জ হবে থিটা কোণের সাথে সাথে বাকি বাহুগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো পরের দিকে এখানে হচ্ছে আরো কিছু প্র্যাকটিস দেয়া আছে, যে তোমাদেরকে সমকোণী ত্রিভুজ থাকবে, ওই সমকোণী ত্রিভুজ থেকে যে হাইপোটেনুস, অ্যাডজাসেন্ট সাইড অথবা অপোজিট সাইডের যে ভ্যালুগুলো আছে ওগুলো তোমাকে বের করে দিতে হবে। ঠিক আছে? সো এখানে আবার অ্যাঙ্গেল দেয়া আছে কত, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে পাই। তো দুইটা অ্যাঙ্গেল দেয়া আছে, একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে পাই। এর মানে হচ্ছে আমার দুইটা কোণের সাপেক্ষে এই যে লম্ব, ভূমি এবং অতিভুজটা বের করে দেখতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে যদি এই ত্রিভুজটা নেই, প্রথমে যদি মনে করো আমরা এ নেই, প্রথম হচ্ছে ত্রিভুজ আমরা এ নিব। সো ত্রিভুজটা হচ্ছে কত, ত্রিভুজ ডি ই এবং এফ। ঠিক আছে? ত্রিভুজ ডি ই এফ। তো ডি এফ ত্রিভুজে দেখো এখানে এই যে একটা জিনিস বক্স করে দিয়ে দিছে, সো এই কোণটা হচ্ছে আমার কত, অবভিয়াসলি 90 ডিগ্রি, যেহেতু বক্স করে দিয়ে দিছে। সো এই কোণটা আমার হচ্ছে কত, কোণ ই ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। ঠিক আছে?
কোণ ই ইজ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে কোণ ডি সমান কত দেয়া আছে? কোণ ডি সমান দেয়া আছে হচ্ছে থিটা, আর কোণ এফ সমান দেয়া আছে হচ্ছে ফাই। তো এখানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ হচ্ছে থিটা, একটা কোণ হচ্ছে কত? ফাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে যে বাইকগুলো বের করে, যদি আমরা থিটা কোণের সাপেক্ষে বের করি, এখানে হচ্ছে কত? হাইপোটেনুস, অ্যাডজাসেন্ট সাইড, আর এটা হচ্ছে কি অপোজিট সাইড। তো হাইপোটেনুস বলতে আমাদের কি বোঝাইছে? এটা হচ্ছে অতিভুজ, আর অ্যাডজাসেন্ট সাইড বলতে আমাদেরকে ভূমি বা সন্নিহিত বাহু, হ্যাঁ, বা সন্নিহিত বাহু। আর অপোজিট সাইড হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা লম্ব। এখন যদি থিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজ থেকে বাকি লম্ব, ভূমি এবং অতিভুজ বের করতে যাই, তাহলে আমার ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রে এই যে থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা বলছিলাম যে সূক্ষ্ম কোণের যে বিপরীত বাহু, ওই বাহুকে আমরা লম্ব বলি। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে থিটা কোণের লম্ব কোণটা ইএফ। তাহলে আমার লম্ব কোণটা হচ্ছে ইএফ, হচ্ছে আমার লম্ব। ঠিক আছে, আর লম্ব হচ্ছে ইএফ, আর থিটা কোণের সাথে সংলগ্ন যে বাহু আছে সেটা হচ্ছে আমার ডিই। ডিই হচ্ছে কি? ভূমি। ডিই হচ্ছে আমার ভূমি। আমার ডিই ইজ ইকুয়াল টু, সরি, এখানে ইএফ হচ্ছে আমার লম্ব, ডিই হচ্ছে আমার ভূমি। ইএফ হচ্ছে লম্ব আর ডিই হচ্ছে আমার ভূমি। এটা কখন? থিটা কোণের সাপেক্ষে। যদি আমরা সেম ফাই কোণের সাপেক্ষে বের করি, এই যে কোণটা সেটাকে আমরা বলি কি? ফাই কোণ। ফাই কোণকে আমরা এভাবে লিখি, এই যেটাকে ফাই কোণ বলি। ঠিক আছে, তো এখানে দুই ধরনের হতে পারে, একটা ফাই থাকে আর একটা হচ্ছে সাই কোণ থাকে। তো এখানে এটা দেয়া আছে ফাই কোণ। তো এই কোণের সাপেক্ষে যদি আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ বের করতে যাই, তাহলে কি এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, আমরা যদি এটা যদি ফাই হয়, তাহলে এই কোণের যে বিপরীত বাহু, এই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কত? অত আমার ডি। তাহলে ফাই কোণের সাপেক্ষে, ফাই কোণের সাপেক্ষে, ফাই কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা ডিই। ফাই কোণের সাপেক্ষে লম্ব ডিই, আর ভূমি কোণটা ইএফ। ভূমি ইএফ। আর অতিভুজ তো সবসময় কনস্ট্যান্ট, কারণ আমার 90 ডিগ্রি যে কোণটা, যে সমকোণ যেটা, সেটা যেহেতু কনস্ট্যান্ট, সো সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা কি বলি? অতিভুজ। সো ডিএফ হচ্ছে আমার কি? অতিভুজ। ডিএফ ইজ ইকুয়াল টু কি? অতিভুজ। ঠিক আছে, সো এবার মোটামুটি একটা ত্রিভুজ দেয়া থাকলে দুইটা ডিফারেন্ট কোণের সাপেক্ষে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজটা বের করতে পারবো। সেম ভাবে যদি আমরা আরেকটা নিয়ে করি, যেমন ধরো এই যে ই নাম্বারটা, এই যে ত্রিভুজটা নিয়ে করি, তাহলে এই ত্রিভুজটা দেখো কেমনে। এই ত্রিভুজটা হচ্ছে এমন, সো এখানে এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এভাবে যে যেটা বক্স আকারে দিয়ে দিবে সেটা হচ্ছে আমার কি? 90 ডিগ্রি। আর এটা হচ্ছে আমার ফাই, আর এটা হচ্ছে আমার কত? থিটা। তাহলে এটা পুরাটা হচ্ছে আমার একটা সমকোণ। তাহলে এই সমকোণের বাহুগুলো কত? একটা হচ্ছে 36, একটা হচ্ছে 27, একটা হচ্ছে 45। এটা হচ্ছে 36, এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে 45। তো এখন এই যে থিটা কোণের সাপেক্ষে আমি যদি এই থিটা কোণের সাপেক্ষে বের করি, এই যে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা, যদি এটাকে পয়েন্ট আউট করি এ বি সি, সো এই যে থিটা কোণ আছে, থিটা কোণের সাপেক্ষে যে লম্ব সেটা হচ্ছে এটা। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার কত? বিসি। থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমার বিসি। লম্ব যদি বিসি হয়, থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে কিন্তু আমার এসি। আর যেহেতু 90 ডিগ্রি কোণ কত?
কোণ সিটা 90 ডিগ্রি, এখানে কোণ সি সমান কত 90 ডিগ্রি। তো কোণ সি 90 ডিগ্রি হলে এই সমকোণের যে বিপরীত বাহু সেটা কোনটা এবি। তাহলে একটা বিসি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে বিসি, যেটাকে আমরা ভ্যালু কত 36। থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি, যেটার ভ্যালু 27। থিটা কোণের সাপেক্ষে আর অতিভুজ কোণটা এবি, যেটার ভ্যালু কত 45। সেম ভাবে এরকম আমরা প্রত্যেক, যদি আমরা ফাই এর জন্য বের করতে যাই, এটা আমরা থিটার জন্য বের করছি, এখন যদি আমরা ফাই কোণের জন্য বের করতে যাই, তাহলে ফাই কোণের সাপেক্ষে কেমন হয়? ফাই কোণের সাপেক্ষে এই যে ফাই কোণ আছে, ফাই কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে কোনটা 27। যদি এটা এই কোণের সাপেক্ষে হয় তাহলে লম্ব হচ্ছে এসি, তাহলে 27, যেটাকে আমরা বলি কত লম্ব হচ্ছে এসি বা 27। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই কোণের সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে কত বিসি, যার ভ্যালু হচ্ছে কত 36, আর যেটাকে আমরা বলতেছি কি ভূমি। আর বাকি থাকতেছে কোনটা এবি। এবি আগেও অতিভুজ ছিল, এখন অতিভুজ। কারণ কেন? এই সি কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা অতিভুজ বলি। সো এবি এর ভ্যালুটা হচ্ছে আমার কত 45, এটাকে আমরা অতিভুজ হিসেবে বলছি। সো আমরা এ প্র্যাকটিস করলাম, ইও প্র্যাকটিস করলাম। সেম ভাবে যদি তোমরা সি প্র্যাকটিস করতে যাও, সি ডি এফ এগুলো সবগুলাই কিন্তু বই থেকেই নেওয়া হয়েছে, যে সবগুলো চিত্র কিন্তু বই থেকে কালেক্ট করা হয়েছে। তোমরা চাইলে এই যে সি ডি ই এগুলা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? যদি তোমরা আরেকটা যদি আমরা প্র্যাকটিস করি, ধরো মনে করো সি নিয়ে, সি যদি নেই, সো মনে করো একটা ত্রিভুজ দেয়া থাকলো, আর যেখানে এটা হচ্ছে ডি, এটা ই আর, এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আমার আর, আর এই কোণটা হচ্ছে কত আমার 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা একটা সমকোণী ত্রিভুজ। কেমনে বুঝছি? কারণ হচ্ছে এখানে একটা কোণের পরিমাপ কত 90 ডিগ্রি। যে একটা যদি কোণের পরিমাপ 90 ডিগ্রি হয় ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর বাকি দুইটা কোণ অবশ্যই কি হবে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, হয়তো একটা 45 হইতে পারে বা 60-30 যে কোনো কিছু হইতে পারে। সো এটার সাপেক্ষে যদি আমরা দেখি, আমাদের এখানে হচ্ছে দেখো একটা ফাই, এটা থিটা ছিল। সো এই কোণটা হচ্ছে আমার থিটা কোণ, আর এটা কোণ আমার কত আমার ফাই কোণ। সো এই ত্রিভুজের সাপেক্ষে আমি যদি ধরো মনে করো এ বি সি নাম দিই, তাহলে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি। তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে যদি আমি থিটা কোণের সাপেক্ষে বের করতে যাই, তাহলে দেখো থিটা কোণের সাপেক্ষে যদি কোন কোণের সাপেক্ষে থিটা কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা আগে দেখি আমরা সমকোণ কোণটা, এই যে সি কোণটা হচ্ছে আমার কত সমকোণ, মানে সি কোণের ভ্যালু কোণ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে সমকোণের যে বিপরীত বাহু তাকে আমরা বলি অতিভুজ। তাহলে এই যে কোণ, এটার বিপরীত বাহু কোণটা এবি। তাহলে এবি ইজ ইকুয়াল টু কত আমাদের অতিভুজ। সেম ভাবে থিটা কোণের সাপেক্ষে, তাহলে এই কোণের সাপেক্ষে আমার লম্ব কোণটা হচ্ছে এটা। কারণ কেন? এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এই যে থিটা কোণ, তার বিপরীত বাহু কোণটা হচ্ছে এসি। তাহলে এসি কে আমরা কি বলবো? লম্ব। আর বাকি বাহুটা কোনটা? বাকি বাহু হচ্ছে যে এই যে লম্ব আছে, আর বাকি যে বাহুটা সেটা হচ্ছে কোনটা আমার বিসি। তাহলে সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হচ্ছে আমার বিসি। সন্নিহিত যে বাহু আছে সেটা হচ্ছে আমার বিসি, যেটার ভ্যালু হচ্ছে আর দেয়া। তো বা অত এটাকে আমরা ভূমি বলি, ঠিক আছে? আর এসি যেটা লম্ব ছিল, লম্বকে আমরা কি দিয়ে ডিফাইন করছি? এল দিয়ে। আর এবি কে আমরা ডিফাইন করছি ডি দিয়ে, ঠিক আছে? তাহলে এটা কোন থিটা কোণের সাপেক্ষে। সেম ভাবে এখন আমরা যদি এই কোণের সাপেক্ষে, এখন যদি আমরা এই ফাই কোণের সাপেক্ষে বের করতে যাই,
তাহলে এই যে ফাই কোণ, যদি এই ফাই কোণের সাপেক্ষে বের করতে যাই তাহলে আমার লম্ব কোণটা হবে, লম্ব হচ্ছে ফাই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু আর ফাই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কত, এসি। এসি এসি ইজ ইকুয়াল টু আমরা এল লিখলাম। আর যেহেতু সমকোণী, সমকোণ হচ্ছে কোনটা 90 ডিগ্রি, এই সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে কি আমার অতিভুজ। অতিভুজ সমান এবি, এবি সমান টি, ঠিক আছে। আর এগুলা ইংলিশ নাম কি বলছি, লম্ব হলে এটা অপোজিট, ভূমি হলে এটা অ্যাডজাসেন্ট, আর অতিভুজ বলে এটা হাইপোটেনুস, ঠিক আছে। এই তিনটা নিয়ে আমরা মোটামুটি বের করব। সো এই স্লাইডের মোটামুটি আমরা এ সলভ করলাম, ই সলভ করলাম, সি ও সলভ করলাম, ঠিক আছে। সো বাকি আর যে কয়েকটা আছে ওটা নিজেরা চাইলে সলভ করতে হবে সেম আগের মতন। একটা দেখো 90 ডিগ্রি দেয়া আছে, বাকি থিটা ফাই এর সাপেক্ষে বের করব। এখানে এটা 90 ডিগ্রি আছে, থিটার ফাই এর সাপেক্ষে আমরা বাকি ভ্যালুগুলো বের করব। আমরা এখানে পরের স্লাইডে যাই। এখানে নাম হচ্ছে কি পিথাগোরিয়ান থিওরেম, ঠিক আছে। তো পিথাগোরাসের যে উপপাদ্য ছিল সেখান থেকে আমরা জানতে পারছিলাম কি অতিভুজ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে এই যে ত্রিভুজ, এখানের মধ্যে আমি যদি এটাকে 90 ডিগ্রি দেই, ধরে নেই থিটা, তাহলে আমার অতিভুজ কোণটা এসি একটু আগে শিখলাম যে সমকোণের বিপরীত হয়, তাকে আমরা কি বলি অতিভুজ। তাহলে সি স্কয়ার, লাইক আমি যদি এটাকে এখন থিটা ধরে নিই, তাহলে এই থিটা কোণের যে লম্ব বাহু সেটা হচ্ছে বিসি, তাহলে সেটা হচ্ছে বি, এই থিটা কোণের লম্ব হচ্ছে বি, সো এটাকে আমরা বি স্কয়ার ধরলাম যোগ, আর এটা যদি লম্ব হয় তাহলে ভূমি হয় কোণটা এ, তাহলে এ স্কয়ার, ঠিক আছে। তাহলে সি স্কয়ার সমান বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকা রাখে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা জিনিসের জন্য আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখতে পারি। আর এই জিনিসটা কোথা থেকে আসে, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য থেকে আসছে। পিথাগোরাস বলে দিছিল যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে সেম ভাবে যদি আমরা এই ত্রিভুজ থেকে বের করি, দেখো এই ত্রিভুজে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি দেয়া আছে, ঠিক আছে। সো একটা কোণ আমি এটাকে থিটা ধরে নেই, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে সি স্কয়ার, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু সেটা হচ্ছে সি, তো সি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে এটা লম্ব কোণটা এ, লম্ব হচ্ছে এ, আর ভূমি কত, ভূমি হচ্ছে বি, সো সি স্কয়ার সমান এ স্কয়ার যোগ বি স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে আমরা পিথাগোরাসের যে থিওরেমটা সেটা প্রুফ করছি, ঠিক আছে। তো আমরা পরের স্লাইডে যাই। এখান থেকে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো দেখবো, ঠিক আছে। ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেটা দেখবো। এটা আরেকটা ত্রিভুজ। তো ত্রিকোণমিতিক যে অনুপাত সেগুলো কি, আমাদের ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে ট্রিগোনোমেট্রি যে রেশিওগুলো আছে সেগুলো কি, একটা হচ্ছে আমাদের সাইন, কোসাইন, সাইন কোসাইন, টেনজেন্ট, একটা হচ্ছে কি কোটেনজেন্ট, এটা হচ্ছে টেনজেন্ট, এটা হচ্ছে কি কোটেনজেন্ট, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কোসাইন, এটা টেনজেন্ট, এটা কোটেনজেন্ট, একটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, আর এটা হচ্ছে কত কোসেকেন্ড, ঠিক আছে। সো আমরা লেখার সময় অনুপাতগুলো এত বড় নাম দিয়ে লিখি না, আমরা এই ছোট নামগুলাই নেই, ছোট নামগুলাই নেই। যেমন হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে সাইন, এখান থেকে নিব আমরা হচ্ছে কস, এখান থেকে আমরা নিব হচ্ছে টেন, এখান থেকে নিব হচ্ছে কট, এখান থেকে সেক, এখান থেকে কোসেক, ঠিক আছে। পুরা নামগুলা থেকে আমরা ছোট ছোট নামগুলাই নিব। সাইন
cos tan cot sec cosec। তো এই নামগুলো আমরা এখান থেকে নিব, পুরা sin cosine tangent cotangent secant cosecant আমরা না নিয়ে ছোট নাম sin cos tan cot sec cosec দিয়ে আমরা ডিফাইন করব, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমরা এই অনুপাতগুলো সম্পর্কে জানবো যে কি বলে এখানে। সো প্রথম হচ্ছে আমাদের কি sin থিটা। তো এই যদি কোণটা হয় তাহলে এটা আমার কথা sin কোণ, সো sin থিটা। যদি sin কোণ তাহলে sin কোটা sin থিটা। sin থিটা ইজ ইকুয়াল টু কি, আমরা জানি কি sin থিটা সমান লম্ব বাই, আগে এই ত্রিভুজের ক্ষেত্রে আগে আমরা প্রথমে হচ্ছে এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা হলো POM। এই যে ত্রিভুজ POM, এখানের ক্ষেত্রে আমরা অতিভুজ ভূমি এবং লম্বটা বের করে নিব প্রথমে। সো এখানে হচ্ছে এটা আমার 90 ডিগ্রি। সো এখান থেকে আমার তাহলে অতিভুজের যে বিপরীত বাহু সেটাকে আমরা সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু তাকে আমরা বলি কি অতিভুজ। সো এখানে অতিভুজ হচ্ছে আমার OP হচ্ছে আমার অতিভুজ, আর থিটা কোণ মানে যে অন্য যে সূক্ষ্মকোণ আছে সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু তাকে আমরা বলি কি লম্ব। তাহলে আমার PM হচ্ছে লম্ব, আর OM হচ্ছে আমার ভূমি। সো ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেখান থেকে আমরা জানি যে sin থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান আমরা জানি লম্ব অতিভুজ। এরপরে cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এরপরে tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, আর cot থিটা সমান ভূমি বাই লম্ব। cot থিটা সমান আমরা কি ভূমি বাই লম্ব। এরপর বাকি থাকে কোনটা, sec থিটা। sec থিটা সমান আমার কি থাকে, sec থিটা সমান আমার অতিভুজ বাই ভূমি, সেটা হচ্ছে আমার sec থিটা। এরপর আরেকটা হচ্ছে কি cosec থিটা। সো এটাকে আমরা যদি এখানে লিখি cosec থিটা, cosec থিটা সমান কত, অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। সো এখন অনুপাত অনুসারে আমরা এখান থেকে বাহুগুলা বসাইতে পারবো। তো sin থিটা, যদি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের জন্য এটা আমার হচ্ছে থিটা কোণ, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কত, PM। লম্ব কত PM, আর অতিভুজ কত OP। ভূমি কোণটা, ভূমি হচ্ছে OM, অতিভুজ কত OP, লম্ব কত PM, আর ভূমি হচ্ছে OM, আর ভূমি বাই লম্ব OM বাই PM। এরপর sec থিটা সমান অতিভুজ ভূমি, তাহলে অতিভুজ OP বাই OM, OP বাই O ইনটু M। আর cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে OP আর লম্ব হচ্ছে কত PM, OP বাই P ইনটু OP বাই P ইনটু M, ঠিক আছে। সো এখান মাধ্যমে আমরা ত্রিকোণমিতির রেশিওগুলো প্রকাশ করতে পারি। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে PM ডিভাইড বাই OP। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, সো OM বাই OP। tan থিটা মানে লম্ব বাই ভূমি, PM বাই OM। আর cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, তো OM বাই PM। আর sec থিটা অতিভুজ বাই ভূমি, সো OP বাই OM। আর cosec থিটা অতিভুজ বাই লম্ব, তাহলে OP বাই PM। সো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক রাশিগুলো প্রকাশ করা যায়।
ট্রিগোনোমেট্রি রেশিওগুলো আমরা এইভাবে প্রকাশ করি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, cot থিটা, ভূমি লম্ব, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, এই 6টা ট্রিগোনোমেট্রিক রাশি আছে। এখান থেকে আরো আমরা অনেক সময় মনে রাখার জন্য আমরা কি করি, sin থিটা, cos থিটা, tan থিটা, এটাকে সহজে আমরা মনে রাখার জন্য আমরা লিখি এটা সমান লতি ভূতি লতি ভূতি ধ্রুব। ঠিক আছে, সো এখান থেকে কেমন আসছে, ল দিয়ে হচ্ছে লম্ব, তি দিয়ে হচ্ছে অতিভুজ, ভূমি অতিভুজ আর লম্ব ভূমি। সো একটু আগে যে আমরা দেখছিলাম sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এই যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখান থেকে আমরা ল আর তি নিয়ে লতি আসছে, এখান থেকে লতি। আর cos থিটা সমান একটু আগে দেখছি ভূমি বাই অতিভুজ, সো এখান থেকে ভূ আর এখান থেকে তি মিলে এখানে ভূতি আসছে। আর দেখছিলাম tan থিটা সমান লম্ব বাই ভূমি, সো এখান থেকে আমরা লঘু লিখতে পারি, আর এই জায়গা থেকে আমরা লঘু আসছে। ঠিক আছে, তো এভাবে আমরা ডিফাইন করতে পারি, লতি ভূতি লঘুতে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এগুলাকে আরো অনেক ভাবে লেখা যায়, যেমন আমরা tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। তো এটা কেমনে লেখা যায়, দেখো tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, tan থিটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। তাহলে এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি, উপরে লম্ব নিচে অতিভুজ, উপরে ভূমি নিচে অতিভুজ। সো দেখা যায় কি অতিভুজ অতিভুজ কাটা চলে গিয়ে লম্ব বাই ভূমি থাকে, লম্ব বাই ভূমি বাকি থাকে। সো এটা, আর লম্ব বাই ভূমি মানে কি আমরা জানি tan থিটা, আর এই লম্ব বাই অতিভুজ মানে কি ছিল আমাদের sin থিটা, আর ভূমি অতিভুজ মানে আমাদের কত ছিল cos থিটা। সো এভাবে আমরা আরো লিখতে পারি যে প্রথমে হচ্ছে কোনটা sin থিটা, এরপর হচ্ছে কত cos থিটা, এরপর হচ্ছে কোনটা tan থিটা। তো এখান থেকে আমরা tan থিটা সমান কি লিখতে পারি, sin থিটা বাই cos থিটা, আর cosec থিটা সমান আমরা কি লিখতে পারি, cosec থিটা 1 বাই sin থিটা। কেমনে, উপরে 1 আছে, তো sin থিটা সমান আমরা কি শিখছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম কত অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ বাই লম্বকেই তো আমরা cosec থিটা শিখছিলাম, যে দেখো এই যে cosec থিটা সমান কি ছিল অতিভুজ বাই লম্ব, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব। সো দ্যাটস ওয়াই এখান থেকে দেখো অতিভুজ বাই লম্ব সেটা হচ্ছে কত cosec থিটা, আর এই cosec থিটা সমান আমরা 1 বাই sin থিটা লিখতে পারি। সেম ভাবে আমরা sec থিটা সমান 1 বাই কি লিখতে পারি cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। সো এখানেও সেম cos থিটা সমান কি জানি আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টাই দিলে আমরা অতিভুজ বাই ভূমি পাই। অতিভুজ বাই ভূমি পাই, সেটা হচ্ছে sec থিটা, sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা। এগুলো মোটামুটি। আরেকটা ছিল কি cot থিটা, cot থিটা সমান কত cos থিটা বাই sin থিটা বা ভূমি বাই লম্ব, cos থিটা বাই sin থিটা বা ভূমি বাই লম্ব। সো এই রেশিওগুলো আমাদের মাথায় রাখতে হবে, sin থিটা, cos থিটা, cosec থিটা, sec থিটা, cot থিটা। ঠিক আছে, এই কয়েকটা রেশিও আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, sec থিটা সমান 1 বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, তারপরে sin থিটা
cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। এরপর আছে ত্রিকোণমিতি আইডেন্টিটি, ঠিক আছে? ত্রিকোণমিতি কিছু অভেদাবলী আছে যেটা আমাদের বইয়ে দেয়া আছে, ওটা আমরা বের করব, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমরা আগের চিত্রটা হেল্প নিব। আগে যে আমাদের চিত্রটা ছিল এরকম থিটা দেয়া ছিল, এরপরে পি এম দেয়া ছিল, এবং এই যে আমাদের যে চিত্রটা ছিল, এই যে আমাদের এই চিত্রটা দেখো, এটা হচ্ছে পিএম, এটা হচ্ছে যে ওএম, ঠিক আছে? পিএম ওএম আর হচ্ছে থিটা। সো এটা যদি আমরা লিখি একটু সুন্দর করে, এই যে পিএম এরপর হচ্ছে ওএম, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? সো এটার সাপেক্ষে আমরা বলছিলাম কি পিএম হচ্ছে আমাদের লম্ব, কেন? এই থিটা কোণের বিপরীত বাহু, তাই এটা আমাদের লম্ব। সমকোণী ত্রিভুজে যে বিপরীত বাহু তাকে আমরা অতিভুজ বলি, তাই ওপি হচ্ছে অতিভুজ। আর থিটা কোণের সংলগ্ন যে বাহু সেটাকে আমরা ভূমি বলি, যেটা হচ্ছে আমার ওএম, ঠিক আছে? তো এখান থেকে ত্রিকোণমিতির যে অবধানগুলো ছিল, আমরা দেখো sin থিটা সমান কি লিখতে পারি? sin থিটা সমান এবং cos থিটা। sin থিটা সমান আমরা কি বলছি? এই যে দেখো এখান থেকে sin থিটা সমান আমরা কি বলছি? লম্ব বাই অতিভুজ, তাহলে pm বাই op, তাহলে সেটা হচ্ছে কত? pm বাই op। আর cos থিটা সমান কি বলছি? ভূমি বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজের জন্য ভূমি কোণটা om আর অতিভুজ কোণটা op, om বাই op। এখন এই দুটাকে আমরা বর্গ করে দিয়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি হয় দেখা যাক। sin স্কয়ার থিটা মানে pm বাই op হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটা মানে কত? om বাই op হোল স্কয়ার। সো এখান থেকে আমরা যদি pm স্কয়ার op স্কয়ার প্লাস om স্কয়ার ডিভাইড বাই op স্কয়ার, সো এখান থেকে যদি আমরা এটাকে এই পাশে ফরওয়ার্ড করি, তাহলে দেখা যায় কত? op স্কয়ার যদি আমি কমন নেই, তাহলে op স্কয়ার লসাগু করলাম, op স্কয়ার চলে গেলে উপরে থাকে কত? pm স্কয়ার, আর থাকে কত? om স্কয়ার, আর নিচে op স্কয়ার। তো আমরা জানি pm স্কয়ার প্লাস om স্কয়ার মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান আমাদের কি হয়? অতিভুজ স্কয়ার। আমরা পিথাগোরাসের যে থিওরেম সেখান থেকে দেখে আসছি যে এই যে দেখো এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে c স্কয়ার সমান b স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে ওইভাবে যদি আমরা দেখি এখান থেকে, সো এখান থেকে দেখো pm স্কয়ার প্লাস om স্কয়ার সমান কত? এটা যদি অতিভুজ হয় তাহলে অতিভুজ, op স্কয়ার সমান কত? om স্কয়ার প্লাস pm স্কয়ার, om স্কয়ার প্লাস pm স্কয়ার সমান কত আমার? op স্কয়ার। তাহলে এটা কাটাকাটি চলে যায়, এটা তখন কত? 1 থাকে, ঠিক আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমাদের কত আসে তাহলে? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত আসে আমার? 1। সেম ভাবে আরো কয়েকটা যদি আমরা বের করি, ওই ত্রিভুজটাকে নিয়ে, এই যে ত্রিভুজ, তো এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার পি এম ও, ঠিক আছে? তো এই ত্রিভুজের জন্য আমরা sec থিটা সমান বের করি। sec থিটা সমান আমরা কি জানতাম? অতিভুজ বাই ভূমি, তাহলে আমাদের অতিভুজ কোনটা? OP, আর ভূমি কোনটা? OM। আর tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা আমার? PM,
আর ভূমি কোণটা আমার OM। দুইজনকে যদি আমি sec স্কয়ার থিটা করি মাইনাস tan স্কয়ার থিটা করি, তাহলে sec স্কয়ার থিটা হলো কত OP বাই OM হোল স্কয়ার, তাহলে OP স্কয়ার ডিভাইডেড বাই কত OM স্কয়ার, আর tan স্কয়ার থিটা সমান কত PM স্কয়ার ডিভাইডেড বাই OM স্কয়ার, PM স্কয়ার ডিভাইডেড বাই OM স্কয়ার। সো এখান থেকে আমরা পাই OM স্কয়ার OP স্কয়ার মাইনাস PM স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাই, দেখো আমরা শিখছিলাম পিথাগোরাস উপপাদ্য থেকে OP স্কয়ার সমান PM স্কয়ার প্লাস OM স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য থেকে শিখছিলাম। সো আমাদের লাগবে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার, তাহলে OP স্কয়ার থেকে যদি আমি PM স্কয়ারটা বাদ দেই তাহলে আমার কি আসবে OM স্কয়ার, তাহলে এখানে আমার OM স্কয়ার, এখানে আমার OM স্কয়ার, সো কাটাকাটি কি আবার 1 চলে আসে। তাহলে এটা একটা কি ত্রিকোণমিতিক অবস্থা বলি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। একটু আগে শিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। অনুরূপ ভাবে আমরা এটাও প্রুফ করতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান কত 1। এটা তোমরা নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এরপরে অনেকটা শেষের দিকে চলে আসছে, আমরা দুইটা ম্যাথ প্র্যাকটিস করব এখন পর্যন্ত যা করছি তার বেস করে। তো এখানে দেখেন একটা ম্যাথ দেয়া আছে আমাদের বইয়েরই ম্যাথ, যে ABC সমকোণী ত্রিভুজ যে B কোণটি সমকোণ tan A সমান 1 হলে 2 sin A cos A is equal to 1। সো এর সত্যতা যাচাই করো, মানে হচ্ছে তোমাকে আগে একটা ABC সমকোণী ত্রিভুজ ড্র করতে বসে, মনে করো আমি একটা ABC সমকোণী ত্রিভুজ নেই। তো এটা হচ্ছে আমার একটা ত্রিভুজ যেখানে A B C সমকোণী ত্রিভুজ, বা এখানে চিত্র দেখানে দেয়া আছে, তো এটা দরকার নেই আমাদের, যেহেতু চিত্র ড্র করাই আছে। সো দেখো ABC সমকোণী ত্রিভুজ, তাহলে ABC, তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ কেমনে বুঝলাম, এখানে বলে দিছে B কোণটা সমকোণ, মানে আমার এই যে B কোণটা আছে, এই যে আমার B কোণটা আছে সেটা কত আছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। ABC ত্রিভুজে এই যে B কোণটা আছে সেই কোণটাকে আমরা বলি, সেই কোণটা দেয়া আছে কত সমকোণ, তার মানে হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ। এরপরে বলা আছে কত tan A সমান 1, তাহলে tan A সমান আমরা কি জানি, যেহেতু আমার এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল tan A, যেহেতু tan A বসেছো এটা আমার অ্যাঙ্গেল, ঠিক আছে। বা আমরা এখান থেকে tan A সমান 1 সে, তাহলে আমরা দেখতে পারি tan A সমান কত জানি আমরা, tan A সমান tan থিটা সমান আমরা কি জানি, আগে এখানে থিটা ছিল, সো এখানে যদি এই কোণটা এখন A দেয়া, সো এটাকে আমরা কোণ A হিসেবে ধরতে পারি। সো tan A বা tan থিটা সমান আমরা কি শিখছি, লম্ব বাই ভূমি। tan থিটা সমান আমরা লম্ব বাই ভূমি শিখছি। তো এটা যদি আমার কোণ হয়, এটা যদি আমার থিটা কোণ হয়, তাহলে এটার সাপেক্ষে লম্ব হচ্ছে BC আর ভূমি কত AB, তাহলে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে কত আমার AB, ঠিক আছে। সো এখান থেকে লম্ব যে বাহু BC বাহুর দৈর্ঘ্য কত A আর AC বাহুর দৈর্ঘ্য কত A, সো দ্যাটস ওয়াই 1 আসে, ঠিক আছে। ওরা বলে দিয়েছে tan এর সমান, তো আমাকে প্রমাণ করতে বলছে 2 sin A cos A is equal to 1। সো এটা আমরা যে লেফট হ্যান্ড সাইড হিসেবে নেই, যে লেফট হ্যান্ড সাইড সমান 2 sin A cos A, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আমি যদি লিখি 2 sin A, sin A মানে কত sin থিটা, এই কোণের সাপেক্ষে sin থিটার অনুপাত কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে sin A সমান লম্ব, এটা লম্ব কত BC, অতিভুজ কত আমার AC, তাহলে BC বাই AC, সো BC বাহুর দৈর্ঘ্য কত A আর AC বাহুর দৈর্ঘ্য কত √2A, তাহলে A বাই √2 ইনটু A। আর cos A এই কোণের সাপেক্ষে cos
কোণ অনুপাত কত, cos a সমান ভূমি বাই অতিভুজ, তাহলে a বাই √2a। হ্যাঁ, তো এখান থেকে আমি cos a নেই, তাহলে ভূমি হচ্ছে কত আমার ab, অতিভুজ কত আমার ac, তাহলে a বাই সেম ভাবে √2a। ঠিক আছে, a বাই √2 ইনটু a। সো এখান থেকে a কাটাকাটি দিতাম, a এর কাটাকাটি পড়ে থাকে 2 ইনটু 1 বাই √2 ইনটু 1 বাই √2। সো √2 এর সাথে যদি আমরা √2 গুণ করি, এখানে আমরা লিখতে পারি √2 হোল স্কয়ার। সো a রুট আর a হোল স্কয়ার গিয়ে পড়ে থাকে 2, তাহলে 2 ইনটু 1 বাই 2 সমান কত 1। ঠিক আছে, সো আমাদের বসে এই সূত্রটা যাচাই করতে, সো আমরা দেখলাম যে 2 sin a cos a ইজ ইকুয়াল টু কত আমার 1 আসে। ঠিক আছে, 2 sin a cos a ইজ ইকুয়াল টু আমার কত 1 আসে। নেক্সট এটা হচ্ছে আমাদের প্রবাবলি লাস্ট ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি বলছে, ABC সমকোণী ত্রিভুজ। তো আমি যদি একটা ত্রিভুজ নেই, যেমন এটা হচ্ছে ধরো ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, যেখানে C হচ্ছে একটা সমকোণ, এই যে C, এটা হচ্ছে B আর এটা কত A, তাহলে ABC সমকোণী ত্রিভুজ যেখানে C হচ্ছে একটা কি আমার সমকোণ, মানে C হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন ABC যেহেতু দেখো এখানে মাঝখানে কি আছে B, সো এই থিটা কোণটা কার জন্য থাকবে, B এর জন্য। আমি যদি ACB সমান থিটা দিতাম, তাহলে কোণ C ইজ ইকুয়াল টু আমি কি লিখতাম থিটা। যেহেতু আমি ABC সমান থিটা লিখছি, সো এখান থেকে বুঝতে পারলাম কোণ B ইজ ইকুয়াল টু থিটা কখন, যখন ABC ইজ ইকুয়াল টু থিটা। যখন ABC ইজ ইকুয়াল টু থিটা, এখান থেকে কোণ B সমান কত থিটা লেখা যায়। ঠিক আছে, সো এই ত্রিভুজ অনুসারে কোণ C হচ্ছে আমার সমকোণ, তাহলে কোণ C টাকে আমার সমকোণ ধরলাম। এবং এখানে AB এর মান কত 29, AB এর মান কত 29 সেন্টিমিটার, BC কত 21, BC কত 21, এবং বাকিটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি কি এখানে এই ত্রিভুজের অতিভুজকে AB, তাহলে AB স্কয়ার সমান কত AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AB স্কয়ার সমান কত AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমাদের আননোন কোনটা, আননোন হচ্ছে আমাদের AC, তাহলে AC টা বের করতে হবে AC স্কয়ার দিয়ে। সো AC স্কয়ার থেকে আমরা বের করলে AB স্কয়ার মাইনাস BC স্কয়ারটা বের করব। সো এখান থেকে একটা আমরা কি পাবো, ভ্যালু পাবো। AB এর ভ্যালু কত 29 হোল স্কয়ার মাইনাস, আর BC এর ভ্যালু কত 21 হোল স্কয়ার। এখান থেকে আমাদের AC স্কয়ারের ভ্যালুটা বের করব, সেটা কত 29 হোল স্কয়ার থেকে যদি 21 স্কয়ার যদি বাদ দেই, তাহলে আমাদের ভ্যালুটা আসে 29 into 29 is equal to 841. এটার ভ্যালু কত 841 মাইনাস সেম ওয়ে যদি আমরা 21 হোল স্কয়ারের জন্য বের করি, আমরা যদি 21 into 21 এর ভ্যালু কত 441, আর এখান থেকে 841 minus 2, 841 minus 441 400, সো এই ভ্যালুটা কত 400, কিসের ভ্যালু AC স্কয়ারের ভ্যালু। এটাই যদি এখন আমি রুট করি, রুট 400 সমান কত, AC সমান কত রুট ওভার 400 ইজ ইকুয়াল টু কত 20। এখন সেম ভাবে যদি আমাদের বের করতে হবে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু। সো আমরা জানি cos থিটার ভ্যালু কত, আমরা যদি এখানে লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে দেখো cos থিটার ভ্যালু কত, cos থিটা সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। তো আমার থিটা হচ্ছে এটা, তাহলে লম্ব হচ্ছে 20, ভূমি হচ্ছে কত 21,
তাহলে ভূমি বা অতিভুজ 21/29 হোল স্কয়ার আর sin থিটা ক্ষেত্রে কি লম্ব বাই অতিভুজ। সো এটার সাপেক্ষে আমার লম্ব কোণটা 20 হোল স্কয়ার। সো এখান থেকে আমরা একটা ভ্যালু বের করতে পারলে সেটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, মোটামুটি হচ্ছে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। এখানে আমরা অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি। প্রথম থেকে যদি যাই, প্রথম হচ্ছে যে চ্যাপ্টার, প্রথমে ত্রিকোণমিতির জিনিসটা কি, এটা আমাদের কখন কাজে লাগে, কোথায় কাজে লাগে। তারপর হচ্ছে ত্রিকোণমিতি আমরা কেন শিখতে হয়, বা ত্রিকোণমিতির কাজটা দৈনন্দিন জীবনে কোথায় হয়, সেই ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল, ট্রাজেক্টরিজ, তারপরে রিভার্বের সবকিছুর ক্ষেত্রে। এরপর আমরা শিখছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে আমরা লম্ব, ভূমি এগুলা বের করি। এরপরে আমরা শিখলাম যে কোন একটা ত্রিভুজ থেকে সবগুলা থেকে লম্ব, ভূমি, অতিভুজ বের করার প্রসেস। এরপরে হচ্ছে সেম আরো কয়েকটা প্র্যাকটিস করছি, আরো কয়েকটা প্র্যাকটিস ছিল। এরপর যে পিথাগোরাসের উপপাদ্য, যেখান থেকে আমরা জানতে পারছিলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এরপর আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো জানছিলাম, sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা, এই ভ্যালুগুলো সম্পর্কে আইডিয়া নিছি এখান থেকে। এরপরে sin থিটা, cos থিটা, সেখান থেকে আমরা tan থিটা সমান দেখছি sin থিটা বাই cos থিটা, সেম ভাবে cos থিটা সমান দেখছি cot থিটা সমান cos থিটা বাই sin থিটা দেখছি। তারপরে cosec থিটা সমান 1 বাই sin থিটা। তারপরে হচ্ছে যে এর আগে দেখলাম কি sec থিটা সমান 1 বাই cos থিটা। এরপর হচ্ছে আবার ট্রিগোনোমেট্রিক যে আইডেন্টিটি আছে তিনটা, সেটা দেখলাম। একটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রথম আইডেন্টিটি। সেকেন্ড আইডেন্টিটি হলো কি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 1, এন্ড লাস্ট ওয়ান আইডেন্টিটি ইজ কত, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ঠিক আছে, তিনটাই আমরা প্রুফ করছি না, দুইটা আমরা নিজেরা প্রুফ করছি, আরেকটাতে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, আর লাস্ট ওয়ান আর দুইটা ম্যাথ প্র্যাকটিস করছি এখান থেকে। tan এর সমান 1 দেয়া ছিল, sin এ cos এ একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করছি। দ্য লাস্ট ওয়ান ইজ ত্রিভুজ দেয়া ছিল, ত্রিভুজ থেকে মোটামুটি আমরা ভ্যালুগুলো বের করছি। সো মোটামুটি চ্যাপ্টারের যে বেসিক কিছু কথাবার্তা, 9.1 চ্যাপ্টারের যে বেসিক কিছু কথাবার্তা, সেগুলো মোটামুটি আমরা এখান থেকে শিখছি। নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে বড় বড় যে বইয়ের ম্যাথগুলো আছে ওগুলো প্র্যাকটিস করব। এখানে তো আমরা বেসিক যে টার্মসগুলো আছে ওগুলাই শিখছি। ঠিক আছে, সো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।